বাসরাতে বইয়ের ঘোমটা সরাতেই বানরের মতো লাফ দিয়ে খাট থেকে নিচে পড়ে গেল মুন্না। এটা কিভাবে সম্ভব? প্রিয়ার জায়গায় ইভা কিভাবে মুন্নার বউ হয়ে গেল? মুন্না নিজেকে সামলিয়ে কোন রকম উঠে বসে বলল, প্রিয়া কই? রাজু ভাইয়ার সাথে চলে গেছে। কি? তুমি কিভাবে এখানে আসলে? তোমাকে আমি ফেসবুকে দেখেই ক্রাশ খেয়েছিলাম, আর বাস্তবে দেখে তো আরো বেশি ক্রাশ খেয়েছিলাম। এমন ক্রাশ খেয়েছিলাম যে পুরো একদিন না খেয়েছিলাম। তো ক্রাশ খাওয়ার সাথে বউ বদলানোর দরকার কি ছিল? শোনো, বিয়ের দিন কি হয়েছিল? হ্যাঁ বলো। এই আপু, জানালা দিয়ে দড়ি দেখা যাচ্ছে কেন? দড়ি কেন বেঁধেছিস? শনিভা, আমার কথা আব্বু শুনছে না। আমি রাজুকে ভালোবাসি, তাই রাজুর সাথে পালাবো। তুই প্লিজ কাউকে কিছু বলিস না। না, তুই আমার একমাত্র কিউটি আপু, আমি বলবো না কাউকে। যা, পালিয়ে যা। দোয়া করিস বোন, টাটা। দরজার কাছে গিয়ে দাঁড়া, কেউ আসছে কিনা দেখ। ইভা দরজার কাছে চলে যায়। তার মানে তুমি প্রিয়াকে পালাতে সাহায্য করেছো? হ্যাঁ করেছি। ও না গেলে আমাদের বিয়ে হতো কিভাবে? আচ্ছা, তারপরের কথা শোনো। হ্যাঁ বলো। তারপর আমি আপুর ড্রেসগুলো নিয়ে আমি আপুর বিয়ের ড্রেস পরে খাটে বসতেই আব্বু চলে আসে। আব্বু আমাকে বউয়ের সাজে দেখে বলল, কিরে ইভা, তুই এভাবে বসে আছিস কেন? তোর আপু কই? বাবা, কি বাবা করছিস? তুই এখানে বসে আছিস কেন? একটু পর তো বরপক্ষ চলে আসবে। তোর আপু কই? বাবা, আপু রাজু ভাইয়ের সাথে চলে গেছে চুরি করে। বলেছে তোমাকে না জানাতে। তুমি কথা শুনবে না, তাই নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। তাছাড়া আপুর যার সাথে বিয়ে হচ্ছে তাকে আমি আগে থেকেই ভালোবাসি। ভালোবাসিস মানে? তুই ওকে কিভাবে চিনলি? বাবা, মুন্না ভাই আমার ফেসবুক ফ্রেন্ড। আমি সবসময় ওনাকে মেসেজ করতাম, কিন্তু উনি আমাকে ব্লক মেরে দেয়। পরবর্তীতে জানলাম আপুর সাথে মুন্না ভাইয়ের বিয়ে হচ্ছে। মন খারাপ থাকলেও আপুর মুখ থেকে যখন শুনলাম আপু রাজু ভাইয়ের সাথে চলে যাবে, তখন আমিও সুযোগটা হাতছাড়া করিনি। বাবা আমার কথা শুনে একটু চমকে যায়, তারপর ঠান্ডা মাথায় বলল, যা হবার তা তো হয়ে গেছে। এখন পরিস্থিতি সামাল দেওয়ার পালা। তুই ঘুমটা দিয়ে বসে থাক, দেখি কি করা যায়। সেই সুযোগে আমি বসে যে আমার ক্রাশকে বিয়ে করে নিলাম। তারপর থেকে তুমি আমার ক্রাশ বর। তোমার আব্বু কিছু বলেনি? বলেছিল। কি বলেছিল? বলেছে জামাইয়ের খেয়াল রাখতে, শ্বশুর শাশুড়িকে দেখে রাখিস। একটুও বকেনি? না, অনেক দোয়া করেছে। আল্লাহ, এটা কার পাল্লায় ফেললে আমাকে? আমার নাম ইভা, ইভার পাল্লায় ফেলেছে তোমাকে। মা, বাবা, তোমরা কই? আরে শাশুড়ি আন্টি শ্বশুর আঙ্কেল ঘুমোচ্ছে, তাদেরকে ডেকো না। তোমার মতো পাগলকে কেন আমার ঘাড়ে জোটালো তার জন্য ডাকছি। ক্র্যাশ বর, আবার ক্র্যাশ বর। আমাকে তুমি ফেসবুকে ব্লক দিয়েছো কেন? খুলে দাও। খুলবো না। কি করতে পারবে তুমি? আচ্ছা, খুলবে না তো? না। কেন খুলবে না? ফেসবুকে আমার সাথে রিলেশনশিপ স্ট্যাটাস কেন দিলে? এখন তো ম্যারিড দিতে হবে। পাগল নাকি? তোমার সাথে ম্যারিড দিব কেন? কারণ আমাদের বিয়ে হয়ে গেছে। উফ, আমি ঘুমোতে চাচ্ছি। সোফায় ঘুমাবো আমি। আরে আমরা তো সারা রাত গল্প করব। তোর গল্প তুই কর, ফালতু বক বক যত সব। মুন্না উঠে বের হতে যাবে, তখনই ইভা জোরে চিৎকার দিয়ে উঠল। মুন্না রেগে গিয়ে কাছে এসে ইভার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে যায়। সকালে মুন্না এসে দেখে ইভা এখনো ঘুমোচ্ছে। এই মেয়ে ওঠো, এতক্ষণ কিসের ঘুম? ইভা ঘুমের ঘোরে বলল, আপু যা তো, এখন আর একটু ঘুমোবো আমি। ওই কি সব বলছো? আমি তোমার আপু? তখন ইভা চোখ খুলে উঠে বসে বলল, ও সরি, আপনি তো আমার আপু নয়, আমার ক্রাশ বর। আচ্ছা যাই বলো, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ইভা নামতে যাবে, এমন সময় মুন্না খেয়াল করলো ইভার গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। ইস, বেশি জোরে মেরে ফেলেছি। ইভা খাট থেকে নেমে এক কদম দিতেই মুন্না ইভার হাতটি ধরে ফেললো। ইভা ঘুরে বলল, আমি কিছু করিনি তো ক্র্যাশ বর, আমাকে মেরো না, আমি ভালো মেয়ে হয়ে যাব। মুন্না তখন উঠে ইভার পাশে দাঁড়িয়ে বলল, সরি ইভা, কালকে থাপ্পড়টা রাগের মাথায় দিয়ে ফেলেছি। আমাকে কেউ কোনোদিন মারেনি। আচ্ছা বাবা, সরি তো। সরিতে কাজ হবে না, কানে ধরতে হবে। এমা, না তা পারবো না। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে পরে মজা বোঝাবো। হ্যাঁ, দেখা যাবে কি করতে পারো। এই বলে ইভা ফ্রেশ হতে চলে যায়। মুন্না নাস্তা করে এসে জামা কাপড় নিতে গিয়ে দেখে ওর কোনো জামা কাপড় নেই। সে তখনই চিৎকার দিয়ে বলল, মা, আমার জামা কাপড় কই গেল? তখনই তড়িঘড়ি করে মা এসে বলল, কি হলো তোর? বিয়ে করেও কি মানুষ হলি না? ছাগলের মতো ম্যামা করছিস কেন? তোর বউকে ডেকে জিজ্ঞাসা কর। ইভা, এই ভা। ইভা পাশে গিয়ে বলল, হ্যাঁ বলো, আমার জামা কাপড় সব কই? কেন, ধুতে দিয়েছি। এত জামা কাপড় একসাথে? হ্যাঁ দিয়ে দিয়েছি। কেন দিয়েছো? ভালো লেগেছে তাই। এগুলো তো সব পরিষ্কার জামা কাপড়। আমাকে থাপ্পড় মেরে সরি বলনি, তার জন্য জামা কাপড় সব ওয়াশিং মেশিনে চলে গেছে। এসব কিরকম ফাজলামি? আমি এখন কি পরবো জানি না। আমি ইচ্ছা করছে কানের নিচে আর একটা মারতে। মারো না, পরের বার তোমাকে চুবিয়ে রাখবো জামা কাপড়ের জায়গায়। মা, কিছু বলছো না কেন? মা দুজনের কাণ্ড দেখে হাসতে থাকে। ইভা বলল, ম্যামা করো না এত। শাশুড়ি আন্টি আমাকে এটা করতে বলেছে। তুমি শিওর আম্মু বলেছে? মা, তুমি ওকে বলেছো আমার জামা কাপড় সব ওয়াশিং মেশিনে দিয়ে দিতে? হ্যাঁ। তোর এত সাহস কিভাবে হয়? তুই ওকে থাপ্পড় মেরেছিস, এটা তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। আর তুই ওকে ছেড়ে সোফায় ঘুমোলি কেন? ও একা একা যদি ভয় পেত? এত বড় মেয়ে আবার ভয় পায়? ইভা বলল, রাতে ভূত আসে তো, তোমার মুন্ডু আসে। শাশুড়ি আন্টি তুমি অনেক ভালো, কিন্তু এই ক্রাশ বর অনেক পচা, বাজে, বজ্জাতের হাড্ডি। কি আমি বজ্জাত? আজকে তোমাকে আমি ধরতে পারলে তো কিছু করবে। আর ইভা দৌড়ে পালিয়ে যায়, আর পেছন পেছন মুন্নাও দৌড় দেয়। মা হাসতে থাকে। ড্রয়িং রুমে দৌড়ে গিয়ে হঠাৎ করে ধপ করে
ফ্লোরে পড়ে গেল ইভা। মুন্না তা দেখে বলল, কি হলো তোমার? আমার পা। কি হয়েছে পায়ে? ব্যথা করছে। কেন? জানি না। তখনই মা এসে বলল, দেখছিস না আমার মিষ্টি বউটার পা ব্যথা করছে, যা রুমে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দে। যত সব ঢং। শাশুড়ি আন্টি, মুন্না ওকে ওষুধ লাগিয়ে দিতে বলছি। ওকে যাচ্ছি বলে যেতে চাইতেই ইভা ন্যাকা কান্না করে বলল, মা আমার পা ব্যথা, হেঁটে কিভাবে যাব? মা চোখ লাল করে মুন্নাকে বলল, মুন্না বৌমাকে কোলে করে নিয়ে যা। মুন্না নিরুপায় হয়ে ইভাকে কোলে করে রুমে নিয়ে যায়। রুমে এনে রাখতেই ইভা দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল। কি ক্র্যাশবর, বোকা বানালাম তো? তুমি কি মানুষ হবে না? আমি তো মানুষই। দেখো তোমার দুটো চোখ আছে, আমারও আছে। তোমার নাক আছে, ঠোঁট আছে, আমারও। উফ, চুপ করো তো। আচ্ছা চুপ করে কি হবে? তোমার কি বকবক ছাড়া আর কোনো কাজ নেই? মানুষ বলে যারা বেশি বকবক করে তারা অনেক ভালো হয়, কোনো কথা লুকোতে পারে না। বকবক করার চাপে সব কথা বের করে দেয়। বিরক্তিকর মেয়ে একটা। হ্যাঁ সবাই বলে, ঠিকই বলে সবাই। আচ্ছা ক্র্যাশবর, তুমি আমাকে কারোর সাথে পরিচয় করাবে না? কার সাথে? তোমার ফ্রেন্ডস, ফ্যামিলির বাকি সবাই? আমি তো শুধু শ্বশুর আঙ্কেল শাশুড়ি আন্টিকে দেখেছি। তোমার আমার স্ত্রী হিসেবে পরিচিত হওয়ার কোনো যোগ্যতা আছে? আমার স্ত্রী হতে পারে প্রিয়া, ও একটা শিক্ষিত মেয়ে। আর তোমার কি যোগ্যতা আছে? তার উপর এই বকবক প্যারা। ইভা মুন্নার কথা শুনে পুরো থ হয়ে গেল। পরক্ষণে খিলখিল করে হেসে উঠল। মুন্না ওর হাসি দেখে রেগে রুম থেকে বের হয়ে গেল। ইভা সোফায় বসে বসে কান্না করছে। শাশুড়ি পাশে গিয়ে বসে বলল, কিরে মা, কান্না করছিস কেন? আম্মু, আমি তোমাদের ফ্যামিলির যোগ্য না। কে বললো এত বড় কথাটা? তোমার ছেলে। আজকে ওর খবর আছে। হ্যাঁ, কিন্তু কটার খবর নিবে? ওই ন্যাকা কান্না থামা, ওর আজকে বিচার করা হবে। আমার বৌমাকে অপমান, এত বড় সাহস? হ্যাঁ, আমি থাকবো না তোমার কাছে। পচা বদের হাড্ডি ছেলে একটা। আমি নাকি তার যোগ্য না? তা কোন শাকচুন্নি ওনার যোগ্য? হ্যাঁ, আজকেই দেখে নিব। এখন অন্তত থাম। তুমি দেখোনি আমাকে অপমান করেছে সে? আমি আজকে ওকে কি করব? দূর, তুই বকবক কর, আমি যাচ্ছি বলে চলে গেল। ইভা নিজে নিজেই বকবক করেই যাচ্ছে। এমন সময় বড় বোন প্রিয়ার কল আসে। প্রিয়া রিসিভ করতেই বলল, আপু। প্রিয়া বলল, বোন কেমন আছিস? ভালো, কিন্তু তুমি কই? আমি রাজুর সাথে আছি। বোন, আব্বু আম্মুকে আমাকে ক্ষমা করে দিবে না? কেন দিবে না? আমি শুনেছি তুই নাকি মুন্নাকে বিয়ে করেছিস। আমার জন্য তো জীবনটা নষ্ট হয়ে গেল। আরে না রে আপু, আমি মুন্নার উপর অনেকদিন আগেই ক্রাশ খেয়েছি। তাই তুই চলে যাওয়াতে আমি নিজের ইচ্ছাতেই ওকে বিয়ে করে ফেললাম। মুন্না তোকে ভালোবাসে না, তাই না? ভালোবাসা এই ইভা আদায় করে ছাড়বে। আমি তোর বোন, সেটা মাথায় রাখিস। আচ্ছা আব্বু আম্মুকে একটু ম্যানেজ কর প্লিজ। ঠিক আছে মহারানী, বাড়িতে গেলে আব্বু আম্মুকে বলবো। আমি জানি বোন, তুই পারবি, পারতেই হবে। আচ্ছা মুন্না কই? ওই ফাজিল পচা ছেলের কথা বলবে না তো? কথায় কথায় রাগ দেখায়। আমি যখন থাকবো না তখন বুঝবে ও। কি সব বলছিস? হ্যাঁ, চলেই যাব। ওর সংসার করবো না আর। পাগলি একটা। আজকে ওর বিচার না হলে শাশুড়ি আন্টি ওকে না বকলে খুব রেগে যাব। যা খুশি কর, আমি রাখছি। আচ্ছা ভালো থাকিস। রুমে এসে বসে আছে মুন্নার জন্য ইভা। মুন্না আসতেই বলল, তুমি এখন মায়ের রুমে যাও। মায়ের রুমে কেন? কারণ তোমার বিচার আছে। কিসের বিচার? জানি না। জানি না মানে? বলে মুন্না ইভার কাছে এসে মুখটা ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয় আর ইভা ছাড়ার চেষ্টা করে। আর এখানে খুনসুটি ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু কিছু সম্পর্ক না চাইতেই হয়ে যায়। ওরা কি পারবে একসাথে সংসার করতে, নাকি আরো জ্বালাতন হবে? সবটা জানতে বা দেখতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার